হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো প্রচুর নাটক দেখছি, সত্যি আর ভালো লাগছে না। মনে হচ্ছে যেন মানে কি দেখছি আমরা, আদেও কি কেউ সংসার করতে চায়? আমার তো মাথায় ঢুকছে না। আমি রিমির কথা বলছি, অবশ্যই রিমির কথা বলছি। না, হুটপাট লাইভ আমি করতে পারি না, কেননা আমার লাইভ করা আমি এখনো কোনোদিন লাইভ করিনি সেরকমভাবে, তাই জন্য জানি না। হঠাৎ করে কিছু না কিছু খবর পেয়ে সবাই দেখছি লাইভে বসে যাচ্ছে, তো সেটা আমার ঠিক ভালো লাগছে না। তো ভালো লাগছে না মানে কি, আমি করি না। তো এখন যেটা দেখতে পাচ্ছি, রিমির পাশে দাঁড়িয়ে কি সত্যি ভুল করে ফেললাম? মনে হচ্ছে হয়তো ভুল করে ফেললাম, কারণ মেয়েটার বুদ্ধিশুদ্ধি কম, পাশে দাঁড়াতেই হবে। কেন জানো? ভুল করিনি গো, ভুল করিনি, মেন্টাল টর্চার করা হচ্ছে। অ্যাকচুয়ালি রিমি উত্তেজিত হয়ে পড়ছে, উত্তেজিত হয়ে যা তা কথা বলে ফেলছে সবাইকে। কিন্তু কেন জানো? ওকে মেন্টালি টর্চার করা হচ্ছে, অফ ক্যামেরায় মেন্টালি টর্চার করা হচ্ছে, যেটা প্রীতমের ফ্যামিলির লোক সবাই করছে। তার কারণ আমরা সেটা দেখতে পাচ্ছি না চোখে। লাইভ হচ্ছে, লাইভেই কীভাবে কথা বলছে বুঝতে পারছো। আর মানে লাইভ ছাড়া যখন ক্যামেরার বাইরে ওরা ওর সাথে কথা বলে, ব্যবহার করে, কীরকম ব্যবহার করে সেটা এবার তোমরা বোঝো, ওর লাইভ দেখে বোঝো। কিছুক্ষণ আগেই রিমি প্রীতম দুজনেরই লাইভ দেখলাম। কি হয়েছিল, আসল কেসটা কি হয়েছিল, ঘটনাটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে, নিচে বিছানা করা ছিল, সে বিছানা তোলা হয়নি, বেলা 1টা পর্যন্ত ঘুমোচ্ছিল, যার জন্য রিমি সে বিছানা তুলতে পারেনি, ঘর মুছতে পারেনি। যখন 1টার সময় বিছানাটা, 12:30 একটা মনে হচ্ছে, 12:30 হবে হয়তো, হ্যাঁ টাইমটা দেখাচ্ছিল প্রীতম 12:30। তো 12:30টার সময় বিছানা যখন তোলা হলো, ঘুম থেকে উঠলেন বাবু, তখন ওর বাবা কি করেছে, ঘর মুছতে এসেছে। তো সেটা প্রীতম প্রমাণ ডাকছিল ক্যামেরা করে, যে আমার বাবা ঘর মুছছে আর ও মহারানী বিছানায় বসে বসে ফোন ঘাঁটছে, এই প্রমাণটা রাখার চেষ্টা করছিল। ওটা লাইভ করে নয়, ক্যামেরা করে। তখন সেটা বুঝতে পেরে রিমি কি করলো, লাইভ অন করে ফোনে বলছিল যে দেখো এরকম প্রীতম আমার প্রমাণ ডাকছে যে ওর বাবা ঘর মুছছে, আমি চুপচাপ বসে আছি, আমাকে কিছু কাজ করতেই দিচ্ছে না, আমি কিভাবে কাজ করবো? আর এতক্ষণ যদি, এত বেলা পর্যন্ত যদি নিচে বিছানা করা থাকে, তাহলে সেই ঘরটা মুছবে কি করে? এটা হলো আসল ঘটনা। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এত বড় বড় লাইভ হলো দুটো, একটা রিমির তরফ থেকে, একটা প্রীতমের তরফ থেকে। তো আমরা কি বুঝলাম, মেয়েটি যে ওই বাড়িতে থাকে সেটা ওরা একদমই মেনে নিতে পারছে না। তো এই কিছুদিন ধরে যেগুলো চলছিল, তাহলে সেটা পুরোপুরি নাটক ছিল। এই যে সিকিম ঘুরতে যাওয়া, এই সমুদ্রে নিয়ে যাওয়া, বালাসন্না কোথায় গেছিলো সমুদ্রে নিয়ে যাওয়া, এইগুলো সব দেখানো, সব লোক দেখানো পাবলিকের সামনে। ওরা জানে যে আমরা রিমিকে এইভাবে মেন্টালি টর্চার করলে ও এমনি উত্তেজিত হয়ে পড়বে, উত্তেজিত হয়ে এসব করবে, কেননা ওর নার্ভের প্রবলেম আছে, এটা কিন্তু সবাই জানে। আর ওরা এর ফায়দাটা খুব ভালো তুলে নিয়েছে, ফায়দাটা লুটে নিয়েছে পুরোপুরি। ওরা রিমিকে এইভাবে মানে উত্তেজিত করে দিত, মেন্টালি টর্চার করে। আর সবসময় দিশানি বলে যে আমি এর মধ্যে নেই, আমাকে কেন টানা হয়। আরে তুই না থাকলে কে আছে? তুই হয়তো সরাসরি কিছু করছিস না, তোর জন্যই হচ্ছে, সেটা বুঝতে পারছিস না। তোর প্রীতমের মনে রিমির প্রতি কোনো ভালোবাসা নেই। অ্যাকচুয়ালি এটা সব থেকে বড় ঘটনা। যদি রিমির প্রতি কোনো ভালোবাসা থাকতো, তাহলে আজ এই ঘটনাটা ঘটতো না। একদিক থেকে একটা কথা মনে হয় যে জোর করে সত্যি সংসার হয় না, সংসার করতে গেলে দুটো মানুষের মনের মিল তো অবশ্যই থাকতে হয়। রিমি আর প্রীতমের এই মনের মিলটা নেই। হ্যাঁ, রিমির দিক থেকে রয়েছে, কিন্তু প্রীতমের দিক থেকে নেই। একটা কথা বলি, যখন রিমি যখন ছেড়ে চলে যায়, প্রীতম কিন্তু দিশানিকে ঘরে তুললো, কিন্তু প্রীতমের মনে দিশানির জন্য আবার নতুন করে ফিলিংস তৈরি হলো। কিন্তু রিমির যখন হাত কাটলো, বিট্টুও তোর পাশে এসে দাঁড়িয়েছিল, কই বিট্টুর প্রতি তো ভালোবাসাটা জন্মালো না। ওর বিট্টুকে তো একদম মনে প্রাণে প্রচুর ভালোবেসে ফেলেছিল, সেটা হলো না। সেটা কিন্তু প্রীতমের জন্যই সীমাবদ্ধ রইলো। এটা কি, এর থেকে কি প্রমাণিত হয় জানো? ওর মনের মধ্যে প্রীতমের জন্য ভালোবাসা অটুট, খুব মানে ভালোবাসি ও প্রীতমকে, এটাই হচ্ছে মেন কথা। যদি ভালো না বাসতো, টাকার লোভে বলো, ঘর বাড়ির লোভে বলো, যেটা ওরা প্রমাণ করতে চাইছে যে আমার কাছে এসে পড়ে আছে একমাত্র টাকার লোভে, বাড়ি ঘরের লোভে, সেইটা যদি হতো, তাহলে ওর কি বাড়ি নেই? ওর মায়ের বাড়ি নেই, ওর বাবার বাড়ি নেই? ওর বাবা ভালোবাসুক না বাসুক, বাড়িটা তো রয়েছে। ওর বাবা তো ওকে খারাপ চোখে দেখে না। ওর বাবা একটাই জিনিস চায়, যে মেয়ে ওই বাড়িতে যেন না যায়, কারণ ওর বাবা খুব ভালো করে বুঝে গিয়েছিল যে ওই বাড়ির মানুষগুলো কেমন। ওই বাড়ির মানুষগুলো ওকে সংসার করতে দেবে না, ওকে মেন্টালি হ্যারাসমেন্ট করবে। আর ওই মেয়েটি নার্ভের প্রবলেম আছে, আর ওকে যত উত্তেজিত করবে, ও তত উত্তেজিত হয়ে যাতা কথা বললেই পাবলিকের সামনে সেগুলো শো করবে, থানায় শো করবে, কোর্টের হাজির মানে শো করবে। এইসব জিনিসগুলো করে ওকে ইজিলি বাড়ি থেকে বের করে দিতে পারবে। তাই ওর বাবা চেয়েছিল যে আগে থেকেই আমার মেয়ে ওই বাড়িতে না যাক, আমার মেয়ের সংসার ওখানে করতে হবে না, আমরা অন্য জায়গায় বিয়ে দেবো। মেনে নিতে এই কারণেই পারেনি।
এটা না খুব ভালো করে রিমির বোঝা উচিত, রিমির খুব ভালো করে বোঝা উচিত যে এটা কি হচ্ছে। আর রিমির এই মাথা গরম স্বভাবটাই না ওর জীবনে একটু কাল হয়ে দাঁড়ায়, ওর জীবনে একটু হলেও কাল হয়ে দাঁড়ায়, সহ্য করতে পারে না। এই যে বললো ফ্যান চালাতে দেয় না, তারপরে লাইট চালাতে দেয় না, চুপচাপ এক জায়গায় বসে আছে, গরমের মধ্যে কি সেটা সম্ভব? এই এত গরম, এটা যদি শীতকাল হতো কিছু মনে হতো না, অতিরিক্ত গরমের মধ্যে ফ্যান না চালিয়ে থাকাটা কি সম্ভব? থাকাটা সম্ভব নয়। আমরা বলছি ঠিক কথা, আসলে ওরা চাইছে কি রিমি বাড়ি থেকে বেরিয়ে যাক, বেরিয়ে গেলেই দিশানিকে নিয়ে আসবে, যা হোক করে ডিভোর্স পেপারটা সই করানোর অপেক্ষা ওরা এটাই চাইছে। এই ফ্যামিলি, আমি জানি এই ফ্যামিলিটা খুব একটা ভালো নয়, খুব একটা ভালো ফ্যামিলি নয়, কিন্তু রিমির ভালোবাসাটাও কম নয়। রিমি প্রচণ্ড ভালোবাসে প্রীতমকে, এটাই হচ্ছে মেন কথা। আর এইটার জন্যই রিমি বেরিয়ে আসতে পারছে না। তবে আজকের দিনে দাঁড়িয়ে আমার এটুকু মনে হয়, আমি রিমিকে বারবার মেসেজ করি, বারবার ওর লাইভে যাই, মেসেজ করি, ওর ভিডিওতে মেসেজ করে এটাই বলি যে তুই তো সংসার ছাড়িস না, তুই সংসারটা কর, মন দিয়ে কর, কিন্তু বুঝিয়ে হবে না। একটা ছেলে যাকে নিয়েও সংসার করবে, সেই ছেলেটা যদি অন্যদিকে মন পড়ে থাকে, সেটা ও কি করে মেনে নেবে? কি করে মেনে নেবে? দিনের পর দিন অশান্তি হবে। আমি জানি হয়তো সেই মেয়েটা ওর কাছে আসে না, সেই মেয়েটার সাথে দেখা করে না, কিন্তু ওই মেয়েটাকে যখন কাছে পায় না, ওই মেয়েটাকে যখন দেখতে পায় না, তখন ওর এর প্রতি অটোমেটিক্যালি একটা রাগ চলে আসে। সেই রাগের বশবর্তী হয়ে ও কিছু না কিছু বলে ফেলে, সেই বলাগুলোই ওকে কষ্ট দেয়। আর ওকে যখনই কষ্ট দেয়, ওর এমনিই মাথা গরম, ওর এমনিতেই মাথা গরম। ও কিন্তু পাগল না, অনেকেই ওকে পাগল সাব্যস্ত করার চেষ্টা করছে, অ্যাকচুয়ালি ও পাগল নয়, ওর মাথা গরম প্রচণ্ড। আর ওই মাথা গরম হয়ে যাই তাই বলে ফেলে, সে বাপমা তুলিয়ে হোক, যাই তুলিয়ে হোক বলে ফেলে, কিন্তু ও খারাপ নয়। প্রীতমের এতটুকু বোঝা উচিত যে ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে বুকে আগলে রেখে ভালোবেসে সংসারটা করি, কিন্তু ও সেটা করেনি। এই যে কটা দিন এসেছে না, ওকে নিয়ে ঘুরতে গেছে, ওকে মানে দু জায়গায় গেছে, একবার পাহাড়ে গেছে, একবার সমুদ্রে গেছে, এই সবগুলো শুধু পাবলিককে দেখানোর জন্য, পাবলিকের সিম্প্যাথি পাওয়ার জন্য, যে দেখো আমরা আমাদের বউকে নিয়ে বাড়ির বাইরে ঘুরতে যাচ্ছি, সুন্দর করে একটা সংসার করার চেষ্টা করছি, মানিয়ে নিচ্ছি, যেটা ওরা বারবার কিন্তু বলছে যে আমরা এই করেছি, আমরা ওই করেছি, আমরা সেই করেছি, কিন্তু সমস্তটাই তো লোক দেখানো। করে লাভটা কি হলো? কই বউকে তো রাখতে পারলে না, তাই না? বউকে তো ধরে রাখতে পারলে না, বউকে তো ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারলে না, আবার অশান্তি শুরু করে দিলে সেদিনের লাইভে। তবুও এত কিছুর পরেও রিমি বারবার বলতো যে আমাকে না সবার সামনে কিছু বলবে না, আমার দোষ দেখলে আমাকে অফ ক্যামেরা বলবে, শাসন করার হলে অফ ক্যামেরা শাসন করবে, পাবলিকলি নয়। কিন্তু সেইটাই প্রীতম করলো, পাবলিকলি ওকে হেনস্থা করলো, যেটা রিমি মেনে নিতে পারেনি। না হলে আজকে কালকে যাদেরকে ও গালাগাল দিল, আজ তারা আপন হয়ে গেল, আজ যাদেরকে গালাগাল দিচ্ছে কাল তারা ভালো হয়ে যাচ্ছে, এগুলো হতো না, এগুলো কখনো হতো না। এটা সব দোষ কিন্তু একা প্রীতমের আর প্রীতমের ফ্যামিলি, পুরো ফ্যামিলিটা, তিনটে মানুষই একদম ফালতু, যাকে বলে তিনটে মানুষই ফালতু। ওদের জন্য আজ এই সংসার হচ্ছে না, শুধু ওদের জন্য, ওদের এই তিনটে মানুষের জন্য, আর হবেও না। আমরা যতই চেষ্টা করি, সঙ্গীতা ম্যাডাম যতই চেষ্টা করুক, বা আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা রিমির মা যতই চেষ্টা করুক যে মেয়ের সংসার করাবে, সংসার কি ছেলে খেলা? এইভাবে হয় না। দুটো মানুষের মনেরই মিল নেই, প্রীতম ওকে নিয়ে থাকতেই চায় না, ওর বাবা মা ওকে মেনেই নেয় না, তো কি করে ওই বাড়িটার মধ্যে থাকবে? কি করে ও রান্না করতে দেয় না, ওকে কোনো জিনিস যদি হাত দিতে না দেয়, যদি বলে আমরা রান্না বান্না করছি তোমায় কিছু করতে হবে না, সেই জিনিসটা নিয়ে খাবে কি করে? সেই রান্না করা খাবারগুলো খাবে কি করে? এক বাড়িতে থেকে তিনটে মানুষের সাথেই কথা নেই। জানতাম যদি শ্বশুর শাশুড়ির সঙ্গে মতের অমিল হতো, স্বামীর সাথে কথা আছে, তাও একটা মানতাম, কিন্তু এখানেও স্বামী ওকে সহ্য করতে পারে না, শ্বশুর শাশুড়িও সহ্য করতে পারে না, তো থাকবে টাকাকে নিয়ে। আজ যদি এটা সোশ্যাল মিডিয়া না হতো না, আজ যদি ওরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার না হতো, তাহলে দেখতে এই বাড়িটাতে কি চরম অশান্তি শুরু হতো, কি আরও চরম অশান্তি শুরু হতো, মারপিট দাঙ্গা কি না হতো, কেউ না কেউ মরেই যেত। আর প্রীতম তো ওষুধ খেয়েছিল শুধুমাত্র ভয় দেখানোর জন্য, ও মরার জন্য খায়নি, মরার জন্য সেরকম খেলে ওকে আরও দুর্ভোগ সহ্য করতে হতো, রাত্রেবেলা ভর্তি হয়ে ভোরবেলা ছেড়ে দিত না, শুধু ইসিজি করেছে, অত তার ফার লাগানো ছিল, যেটা পাবলিকের সামনে থাম্বনেলে পিকচারটা শো করালো শুধুমাত্র দেখানোর জন্য, আর কিচ্ছু না। তাই বলবো, একটা দিক থেকে আমি রিমির পাশে দাঁড়িয়ে ভুল করে ফেললাম মনে হচ্ছে, রিমির পাশে দাঁড়িয়ে। আবার একদিক থেকে মনে হচ্ছে যে ও সংসারটা যদি করতে পারতো খুব ভালো হতো। ওরা চাইছে একে সরিয়ে দিয়ে দিশানিকে ঘরে আনতে, এটা ওদের মনে স্পষ্ট বোঝা যাচ্ছে, মানে মুখ ফুটে বলতে পারছে না।
ওরা যা হোক করে, ওই জন্য বলছে না যে কত টাকা লাগবে বল, কি লাগবে বল, তুই যা চাইবি তাই আমি দিয়ে তোকে সরিয়ে দেবো, তাই দিয়ে তোকে ডিভোর্সটা খালি দিয়ে দে, এটাই চাইছে। কি বলবো, খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে, কিছু করার নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখার পর একটা ভিডিও, টাটা।